नमस्कार आमार समस्त फ्रेंड फलोয়ার সবাইকে आशा करी भालो आछो सबाई सुस्थ থেকো भालो থেকো এই শুভকামনা করে शुरू করছি শিখার জীবনের 26 पर्व। तो बंधु आमी जेटा बोलेছিলাম যে আমার বিয়ের পরে প্রথম दिन तो গেলাম, তার পরের दिन আমাকে রেহাই দিল, ননদ আমার সব শেখালো, তৃতীয় दिन থেকে আমার উপরে সমস্ত কাজ ছেড়ে দিল। তো আমি ওইটুকু মানুষ, তারপরে তো সেই শাড়ি পরা আর গুগল পরিষ্কার করা, অত বড় উঠোন, ঘর দুয়ার সব, তার মধ্যে আবার গোবর গোলা। হ্যাঁ, ওই সারা বাড়ি গোবর গুলে কল থেকে, চাপা কল থেকে জল এনে এনে দুয়ার গোলা দিতে হবে। আর যে বললাম আমার টিনের ঘরটা বড় ঘর, সেই ঘরের ডোয়া জানো তো, আগে অনেক উঁচু করে ভিত বানিয়ে বানিয়ে সব ঘর দুয়ার বানাতো কাঁচা বাড়িগুলো, সেই আমার পুরো গলা অবধি ডোয়ার হাইট, ঠিক গলা এই অবধি। তারপর আমার ওই ডোয়া, আমাকে ওই ছোট ছোট হাতে আমাকে ওই ডোয়া লেপতে বলতো আমার শাশুড়ি। একটু মায়া দেয়া কিচ্ছু ছিল না, আমাকে দিয়েই ডোয়াটা লেপাতো। তো কি করব, আমাকে যেটা বলবে আমি তো ভয়ে কাতর। শাশুড়ি তো মুখ ফুলে আছে, পছন্দ না। আমার বরের কাছে আমি শুনেছি আমি গরিবের মেয়ের জন্য আমার পছন্দ না, এছাড়া না পছন্দ আর অন্য কোনো কারণ ছিল না। তো তারপরে আবার আমি ছোট মেয়ে, ওনার সংসারে প্রচুর কাজ করা মেয়ে চাই, আমি কি করব, আমি তো দুধের বোতল খাওয়ার মতো মেয়ে। যাই হোক করলাম, পরের দিন করলাম, যেমন পেরেছি তেমন করেছি। কিন্তু শাশুড়ি খুদ ধরে, শাশুড়ি আমার খুশি নয়। তো আমাকে কি বলবো, প্রথম দিন তো রেহাই দিল যে হ্যাঁ গুগলে পরিষ্কার যা করেছি যেরকম করেছি। তারপর তো রান্না বাড়া মানে সমস্ত কাজ ছেড়ে রান্না বাড়া করলাম। এবার ফসল আবাদের কাজ করতে হবে। ধরো ওখানে 12 মাসে 12 রকম ফসল থাকেই, ধান চাল সর্ষে এটা ওটা সব। আর ওই যে ঘরের পেছনে আমাদের বাড়ি থেকে গিয়ে যে আমাদের ইছামতি নদীর যে শাখা বললাম বাউড়কান্দা, ঠিক ওই বাউড়কান্দায় ওখানেই আমার শাশুড়ি মায়ের মেজদা বাস করতো, না বড়দা যেন, মানে আমার মামা শ্বশুর। ওখানে আমার একটা বাংলাদেশের দাদা দিদি থাকতো মামার সঙ্গে, ওদের দুটো ছেলে মেয়েও ছিল। ছেলে মেয়ে দুটো মোটামুটি পরবর্তীতে বাংলাদেশ চলে যায়, ওই ফ্যামিলিটা আছে। আমি ওই দিদিটার কাছে গিয়েই, ওই দিদিটা আমারে ভীষণ ভালোবাসতো, আমার যত সুখ দুঃখ কষ্টের কথা আমি দিদিটার সাথেই বলতাম, কারণ ননদদের সাথে সুখ দুঃখ বলা যায় না জানো তো। তো বলা যায় যদি সেরকম ননদ হয়, আমার সেরকম ননদ হয়নি। হ্যাঁ, আমার মেয়ে পেয়েছে ননদ, আমার বৌমা পেয়েছে ননদ, আর ননদও পেয়েছে ভাই বউ। ওরা দুজন মানে বললে চলে এক্সাম্পল, ননদ বৌদির মিল, ভালোবাসা, আপনাপন, একে অপরের প্রতি জান দেওয়ার টেন্ডেন্সি আমার মেয়ে আর আমার বৌমা। তো যাই হোক আমি এরকম পাইনি। তা আমার ওই দিদির সাথে আমি দিন যাচ্ছে, এরকম কাজ করছি। আমার স্বামী এরকম চাষবাস করে, আর আমি আস্তে আস্তে কাহিল হয়ে পড়ছি, এত কাজ করতে করতে কাহিল হয়ে পড়ছি, ভীষণ কষ্ট হচ্ছে, কাঁদছি। স্বামীর কোলে রোজ রাত্রে কাঁদি, আমি কি করব, আমি কি করে বাঁচবো, আমি তো মরেই যাব এত কাজ করতে গেলে। এবার উনি তো কিচ্ছু বলতে পারবে না, মা বাবার মানে বাবা তো না, বাবা তো ধরো বাবা, মায়ের মুখে তো কিছু বলতে পারবে না। তা আমাকে ওই বোঝায়, সান্ত্বনা দেয়, ভালোবাসে। ওই একটা লোকের ভালোবাসার জন্যেই তো টিকেছিলাম। এভাবেই 12 মাসে 12 ফসলের মধ্য দিয়ে ফসল আবাদ সব কিছু নিয়ে, রান্নাবাড়া নিয়ে, খাওয়ানো দাওয়ানো সব কিছু দিয়ে, চাষবাস ফসল আবাদ ওঠানো, এই নিয়ে চলতে থাকলাম। 3 মাস কাটলো মনে করো। এভাবেই 3টে মাস কাটছে। একটু পুরনো হলাম। এবার আস্তে আস্তে আমাকে আমার শাশুড়ি মা প্রচুরভাবে কষ্ট দেওয়া শুরু করলো, মানে মানসিক কষ্ট। যেরকম ধরো যেখানে রান্না করি, যে কাঠ পাতা দিয়ে, সেখানটা নাকি সেই
পাতা, কাঠ, ডাল, বোড়েল, খেজুরে মানে পাটকাঠি সব কিছু সরিয়ে সরিয়ে নাকি প্রত্যেক দিন রোজ ওখানে লেপতে হবে। এই একটা গোয়াল ঘর পরিষ্কার করার পরে গোয়াল ঘর গিয়ে দেখবে। আমাকে সেই গোয়াল ঘর আমাকে একটা গোয়াল ঘর আমাকে 2বারও করিয়েছে, মানে পরিষ্কার। প্রথম করে আসার পরেও 2বার। মানে আমার কাজের ত্রুটি ধরা, মানে ক্ষমা নেই যে এইটুকু মেয়ে বাড়ি কিছু করেনি, ওকে শিখিয়ে নি ভালোবেসে। না, আমাকে গোয়াল ঘর 2বার করাবে। তারপর আমি যদি একটু খেতে বসি, আমার শ্বশুর বাবা বলে যাও বৌমা দুটো খেয়ে নাও, বা আমার খিদা লেগে গেছে কাজ করতে করতে, রান্না হয়ে গেছে, এক গাছ যদি ভাত খেতে মায়েরই তো বলা উচিত, যাও বৌমা এক গাছ ভাত খেয়ে এইসব কাজগুলি করো। কিন্তু উনি কখনো খেতে বলে না আমাকে। এবার আমার খুব খিদা লাগে, কষ্ট হয়, তার মধ্যে দিয়ে মুখ শুকিয়ে কাজ করতে থাকি। তারপর কখনো গিয়ে বলে যাও খেয়ে আসো, তো তখন গিয়ে খাই। আমার তো সাহস নেই গিয়ে একা খাবার, নিজে বেড়ে খাওয়ারও সাহস নেই। তো এইভাবে করে চলে। আর ওই ম্যাক্সিমাম দিন রাত্রে রান্না করার পরে আর মনের দুঃখে ভাত খেতাম না, গিয়ে শুয়ে পড়তাম। বর বলে বলে খাওয়াতো। আমার শ্বশুর বাবা ভালো ছিল, তিনি টাকা খরচা করবে না, অনেক পয়সা এলাহি খরচা নেই, জামা কাপড় বেশি দেবে না, উনি একটা ছিঁড়লেই একটা কেনা লোক, কিন্তু মনের দিক দিয়ে ভালো ছিল। নারীদের প্রতি ওনার খুব শ্রদ্ধা, রেসপেক্ট, ভালোবাসা ছিল। তা বাবা আমাকে অনেক ভালোবাসতো, মা ছাড়া কথা বলতো না। এইভাবে চলতে এবার আমাকে দিয়ে অনেক কাজ করায় জানো তো, চাষবাস, গোবর গোলা, ধান চাল ওঠানো। আমি যদি ধরো আমি গোবর গোলা দিয়েছি, উঠোন গোলা দিয়েছি, ডোয়া লেপেছি, গোয়াল পরিষ্কার, তাহলে আমি ফর্সা মানুষ, আমার এখানে কত ময়লা ছোপ একদম কনুই অবধি, সেই গোবর গোলার মধ্যে হাতটা ঢুকিয়ে মাটি গোলার মধ্যে তো লেপা পোছা করতে হয়। তা আমি সেইগুলোর মধ্যে হাত ঢুকিয়ে এবার যতই হাত দিয়ে ডলি, এমনি ডলি, সাবান খোসা দিয়ে না ডললে কিন্তু আমার আর ওই মাটিগুলো যাবে না। ঠিক আছে? তা আমি একটু সাবান নিয়ে যদি ঘাটে যেতাম, ঘাটে গেছি, একটু সাবান নিয়েছি। একদিন তো ঘাটে গিয়ে সাবান মাখছি, মানে মাখার জন্য চান করতে গেছি, সেই ঘাটে দিদি মামা শ্বশুরের বাড়ির সামনে, ওখানেই ঘাট, চান করতে গেছি। আরও একটা দুটো বউ রয়েছে চান করছে, তা আমি সাবানটা নিয়ে গেছি, নিয়ে যেতে পারিনি, আমি স্নান করে পারিনি, ডলেও পারিনি। ইতিমধ্যে শাশুড়ি মা ঘাটে চলে গেছে। ঘাটে গিয়ে দেখো, আজকে আমার শাশুড়ি মা বেঁচে নেই, কিন্তু আমি সেই মৃত মানুষটার সম্বন্ধে একটাও মিথ্যে কথা বলবো না, সব সত্যি। আর এসবের সাক্ষী আছে, আমার ননদরা বেঁচে আছে, তারা তো শুনছে। অতএব আমি কোনো কথা বানিয়ে বলছি না। আমার উপর যা অত্যাচার হয়েছে, যা হয়েছে, আমার জীবনী যখন বলতে বসেছি আমি সব বলবো খুলে। তা সেই শাশুড়ি মা ঘাটে গিয়ে সাবানটা কেড়ে নিয়ে বলছে, এত সাবান মাখা আসে কোথার থেকে, ভাই বাড়ি থেকে নিয়ে এসেছিস, বলে সাবানটা নিয়ে চলে আসলো। আরও দুটো তিনটে বউ যারা ঘাটে বসে আছে স্নান করবে, আমার এই মামা শ্বশুরের বৌমা সব তাকিয়ে আছে ব্যবহার দেখে, নিয়ে চলে আসলো। বাপের বাড়ি থেকে সাবান আনিনি জন্যে আমার হাতে মাটি কাদা তোলার অধিকার আমার নেই। সেখানে আমি বিনা পয়সার খাটনি খেটে যাচ্ছি, তাতে আমার কোনো পাওনা নেই, মূল্য নেই। ঠিক আছে? পাশের বউগুলি আমায় সান্ত্বনা দিল, থাক তুমি এই নাও আমাদের থেকে সাবানটা মাখো। তারপর আমি কি করব বলো? আমি ওখানে বিচুলি দিয়ে মাটি দিয়ে আমার হাতটা ডলছিলাম। ওখানে অনেক পাট গাছ হয়, পাট জাগ হয়, পাটের আঁশ থাকে, বিচুলি থাকে এদিক ওদিকে, তাই 2-4টা বিচুলি খড়কুটো টেনে নিয়ে হাত ডলছিলাম। তখন ওই বউগুলো বলে আমাদের থেকে নাও, তা নিলাম। নিয়ে টিয়ে হাত দুটো ডলে, দেখো সারা গায়ে না নিলে হয়, হাত দুটো কনুই অবধি প্রচুর হাতে ছোপ দাগ ফর্সা মানুষ তো হয়ে যেত। তাই এইভাবে পরিষ্কার করে ধুয়ে বাড়ি আসলাম। বাড়ি এসেছি, খেতে তো দুটো বলে না ঠিক মতো, তাও
খেতে বসলাম, আমি আর পারছিলাম না, খেলাম, খেয়ে দিয়ে উঠলাম। খেয়ে দিয়ে উঠে আবার ধরো ধান সিদ্ধ থাকলে ধান সিদ্ধ, সেই ধান নাড়া মেলা, ফসল আবাদ থাকলে তাদেরকে রোদ্দুর দেখানো, সর্ষে গাছ থাক, ছোলা গাছ থাক, মটর গাছ থাক, গম গাছ থাক, যাই থাকবে সেগুলোকে আবার রোদ্দুরে উল্টে পাল্টে 2-3 বার করে উঠোনের উপরে রোদ্দুরে উল্টানো পাল্টানো, সব কাজগুলো আমাকে করতে হতো ওই ছোট্ট মানুষটার। সব করেছি। আস্তে আস্তে গরম আসলো। গরমের সময় তো আর এক কষ্ট, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। সে কষ্টের কথা পরে বলছি। আমার এটা 10-11 মিনিট হতে চলেছে বন্ধু। আমি আজ এই এপিসোডটা এখানেই শেষ করছি, এই পার্ট এখানেই শেষ করছি। আমি আবার পরের পার্ট নিয়ে আমি আসছি। সঙ্গে থেকো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ লাইক করো।